ইতিহাসের পাতায় রাজরাজাদের স্মৃতি বিজড়িত শহর রাজশাহী। ভূগোলে পদ্মা নদীর তীর জুড়ে রাজশাহী, মানচিত্রে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র রাজশাহী। নৃতত্ত্বে সে লালমাটির রার বাংলা, ঐতিহ্যে সে পঞ্চকবির এক কবি রজনীকান্ত সেন, আধুনিক ইতিহাসের জনক অক্ষয় কুমার মৈত্র, উপমহাদেশের বরেণ্য চলচ্চিত্রকার ঋতিক কুমার ঘটক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার যদুনাথ সরকারের বাসভূম। আধ্যাত্মিকতায় সে শাহ মখদুম রহমতুল্লাহ আলাহের পুণ্যভূমি। কখনো সে প্রভাষচন্দ্র লাহিড়ীর ব্রিটিশ বিরোধী আন্দোলনের রূপকার, কখনো ইলামিত্রের তেভাগা বিদ্রোহের রণাঙ্গন, শহীদ ডক্টর শামসুজ্জোহার বুকের রক্তে ভেজা রাজশাহী ৭০-এর গণ অভ্যুত্থানকে অব্যর্থ মুক্তিযুদ্ধে পরিণত করেছিল এই তো সেদিন। তবে আমি এখন বলবো আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামানের কথা। বঙ্গবন্ধুর সতীর্থ জাতীয় চার নেতার অন্যতম এই নেতাকে জানা আজ প্রয়োজন। ব্যক্তিস্বার্থ, স্বজনপ্রীতি, দুর্নীতির কাছে রাজনীতি আদর্শ ত্যাগ যখন গৌণ হয়ে পড়েছে, তখন না হয় একটু পেছন ফিরেই দেখা যাক। এইচ.এম. কামরুজ্জামান কে ছিলেন আমরা হয়তো জানি, তবে তিনি কি ছিলেন এটা কি সবাই জানি? আমরা জানি ১৯২৩ সালের ২৬শে জুন কাদিরগঞ্জের এই বাসাটিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি লেখাপড়া শেষ করে আইন পেশায় যোগ দিয়েছিলেন। ১৯৫৬ সালে রাজশাহী মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার নির্বাচিত হওয়ার পর তিনি আওয়ামী লীগে যোগ দেন। ১৯৬২ এবং ১৯৬৫ সালে তিনি জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১১ দফা দাবি সমর্থনে ১৯৬৯ সালে তিনি জাতীয় পরিষদের সদস্য পদ ত্যাগ করেন। মুজিবনগর সরকারের তিনি স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় তিনি ত্রাণ ও পুনর্বাসন, পরে বাণিজ্য ও শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় চার নেতার অন্যতম এইচ.এম. কামরুজ্জামান ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর নিহত হন। কামরুজ্জামান আমার বড় ভাই, মানে বড় ভাসুর আর কি। তো উনি এই ঘরেই, বাবা মা বাস করতেন, আমার শ্বশুর শাশুড়ি বাস করতেন। উনি এই ঘরেই হয়েছেন, এই ঘর থেকেই মানুষ। তিনি বিবাহিত হওয়ার পর পাশের ঘরে উনি থাকতেন। উনি জোড়া খাট ছিল, এই 12টা ছেলে মেয়ে এই খাটের পরই মানুষ হয়েছেন আর কি, এক ঘরেই। উনি পাঞ্জাবি পায়জামা পরতেন এবং ঘাড়ে তার সময় একটা চাদর থাকতো। উনি ছোট ছোট মাছ খেতে ভালোবাসতেন, ইলিশ মাছ খেতে ভালোবাসতেন, পিঠা, তেলের পিঠা খেতে ভালোবাসতেন। উনি যখন জেলখানায় ছিলেন তখনও এইভাবেই মানে রান্না করে ওনার লেগে পাঠানো হতো। শুধু বংশমর্যাদাই নয়, শহীদ কামরুজ্জামান পূর্বপুরুষের রাজনৈতিক প্রজ্ঞা ও আদর্শ জন্মসূত্রেই অর্জন করেছিলেন। শহীদ কামরুজ্জামানের পিতা আব্দুল হামিদ মিয়া ছিলেন একজন বিশিষ্ট রাজনীতিবিদ। পরপর দুবার ১৯৩৭ এবং ১৯৪৬ সালে তিনি অবিভক্ত বাংলার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আব্দুল হামিদ মিয়ার পিতা অর্থাৎ কামরুজ্জামানের পিতামহ আলহাজ লাল মোহাম্মদ সরদারও ছিলেন ১৯২০ সালের লেজিসলেটিভ কাউন্সিলের একজন নির্বাচিত সদস্য। এই ঘরে আমার দাদা শ্বশুর থাকতেন, মানে কামরুজ্জামান সাহেবের দাদা থাকতেন এই ঘরে। এই ঘরে কামরুজ্জামান সাহেব বাস করতেন এই ঘরে। 1951 তখন বিয়ে আর কি, থাকতেন বাবার হোটেলে। সেখানে আমাদের 12টা বৎসর কেটেছে। কবিতা টবিতা লিখতো খুব, মানে খুব গান টান কবিতা এগুলো, সঙ্গীত খুব রসিক মানুষ ছিলেন উনি। কত কবিতা কত গান ছিল ওনার লেখা। বিভিন্ন সময়ে আমাদের বাসা টাসা চেঞ্জ করাতে অনেক দিন হারিয়ে গেছে। সেই মানুষই পরবর্তীকালে রাজনীতিতে এসে পুরোপুরি জড়ায় গেল, তখন যেন আবার অন্যরকম হয়ে গেল। উনি আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় যখন প্রথম প্রতিষ্ঠা হয় তখন আইনে ভর্তি হবার জন্য অনুপ্রাণিত করেন
এবং আমরা দুইজন একসঙ্গেই আইন ক্লাসে ভর্তি হই, একসঙ্গে ল পড়ি এবং পবিত্র অবস্থাতেই অর্থাৎ ছাত্র অবস্থাতেই রাজশাহী পৌর কর্পোরেশনের 56 সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্যে তিনি আমাকে অনুপ্রাণিত করেন এবং আমরা দুইজনই নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হই। 1963 সনে আমি নওগাঁ কেডি হাই স্কুল থেকে এসএসসি পাস করে রাজশাহী সরকারি কলেজে এসএসসিতে ভর্তি হই। সেদিন জনাব এইচ.এম. কামরুজ্জামান ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সভাপতি ছিলেন অ্যাডভোকেট মুজিবুর রহমান। সেদিন আমি জনাব কামরুজ্জামানের কাছে ছাত্রলীগের সংগঠনকে কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, শুরু করা যায় এ ব্যাপারে পরামর্শ নিতে যাই। জনাব কামরুজ্জামান সেদিন ছিলেন জাতীয় সংসদ সদস্য। 1962 নির্বাচনে তিনি পাকিস্তান জাতীয় সংসদের সদস্য অর্থাৎ এমএনএ নির্বাচিত হয়েছিলেন। জনাব কামরুজ্জামান আমাকে সর্বত সহযোগিতা করার প্রতিশ্রুতি দিলেন এবং এর কিছুদিন পরেই বঙ্গবন্ধু শেখ মুজিব, সেদিনের মুজিব ভাই, তিনি ভুবনমোহন পার্কে আওয়ামী লীগের উদ্যোগে জনসভা করতে এলেন। আওয়ামী লীগ সবেমাত্র পুনরুজ্জীবিত হয়েছে। 58 সনে আইয়ুব খান ক্ষমতায় গিয়ে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেন। একইভাবে আওয়ামী লীগও নিষিদ্ধ হয়েছিল। 62 সালে আওয়ামী লীগ বঙ্গবন্ধু পুনরুজ্জীবন করলেন। সেদিন তিনি ছিলেন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 1964 সনে ফাতেমা জিন্নার যখন নির্বাচন হয়, সে সময় আবার ফাতেমা জিন্না এবং আইয়ুব খান সাহেব এখানে সভা করতে এলেন রাজশাহীতে। সেদিন ফাতেমা জিন্নার জন্য স্থান নির্ধারিত ছিল ওই রাজশাহী স্টেশনের সেলুন, রেলের সেলুন, আইয়ুব খানের জন্য রাজশাহী সার্কিট হাউস ও রেলওয়ে সেলুনে আমরা মুজিব ভাইয়ের সাথে দেখা করলাম। কামরুজ্জামান সাহেব তার পাশে ছিলেন। সেদিন আমরা সবাই মিলে বঙ্গবন্ধুকে বললাম যে যদি ফাতেমা জিন্না জিতে তাহলে আপনি তো পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হবেন। তিনি বললেন যে অনেক ষড়যন্ত্র, অনেক চক্রান্ত, আমাদেরকে জিততে দেওয়া হবে না। তিনি আরও বললেন যে আমাদেরকে আন্দোলনে যেতে হবে। এরপরে 1966 সালে 6 দফা আন্দোলন শুরু হলো। এই 6 দফা আন্দোলনেই সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা দেখলাম, তার মধ্যে কামরুজ্জামান সাহেব অন্যতম ছিলেন। 1967 সালে যখন বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা মামলা নিয়ে আসা হলো, তখন এই রাজশাহীতে আওয়ামী লীগ পুরা 2 ভাগে ভাগ হয়ে গেল। রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান পিডিএমে চলে গেলেন। আশেপাশে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোরের অনেক সিনিয়র নেতারাই সেদিন পিডিএমে চলে গেলেন। কামরুজ্জামান সাহেব এ ব্যাপারে অত্যন্ত বলিষ্ঠ ছিলেন। তিনি 6 দফাতেই থাকলেন এবং পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ 6 দফার প্রশ্ন অটুট থাকার কারণে নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি নওয়াবজাদা নসরুল্লাহ খান পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ বাতিল ঘোষণা করে আব্দুর রশিদ তর্কবাগিসকে সভাপতি করে এবং রাজশাহীর মুজিবুর রহমানকে সেক্রেটারি করে পিডিএম পদে আওয়ামী লীগ সৃষ্টি করলেন। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ছিলেন জনাব তাজউদ্দিন। সেদিন আমরা এই পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ওই নিখিল পাকিস্তান আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তা আনলো এবং জনাব এইচ.এম. কামরুজ্জামানকে কনভেনার করে নিখিল পাকিস্তান আওয়ামী লীগের কমিটি গঠন করা হলো। ওই দিন থেকে জনাব কামরুজ্জামান সারা পাকিস্তানের আওয়ামী লীগের নেতৃত্বে চলে গেলেন। কেমন যেন হয়ে গেল সেই মানুষ, আস্তে 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 দূরে চলে যেতে লাগলো। খুব একটা ছেলেমেয়েদের উপর একটু কেমন, সব সময় উনি খোঁজ খবর নিতেন না। আর সবসময় তো পাকিস্তান, রাওয়ালপিন্ডি, করাচি এই করেই তো বেরিয়েছে। রাজনীতি যখন পুরোপুরি নেমে গেল তখন তো সে তার পশ্চিম পাকিস্তানে বেশি। এবং যখন বাংলাদেশ হয়নি তখন তো আব্বা পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। উনি বছরের মধ্যে যতটুকু মনে পড়ে 8 মাসই হয় ঢাকা, নাহলে পাকিস্তান বা কোথাও দেশের বাইরে থাকতেন। আমরা তখন থাকলাম রাজশাহীতে। মানে উনি ধরে নিয়েছিলেন সারা জীবন যে আমার মায়ে দেখবেন, এটা মায়েরই কাজ। এবং যেহেতু মায়ের পুরো সে বিশ্বাস এবং ভরসাটা ছিল যে মা ঠিক
সেইভাবে আমাদেরকে মানুষ করতে পারবেন যেভাবে উনি চান। 1975 সালে যখন আমি ক্লাস 10-এ পড়ি, সেই সময় বাবার সঙ্গে আমার শেষ দেখা এবং শেষ সময়কার কিছু স্মৃতি আমার মনে সবসময়তেই ভেসে থাকে। আমি তখন ক্লাস 10-এর ছাত্র, দেশের বাইরে পড়তাম আমরা দুই ভাই। ছুটিতে দেশে এসেছিলাম, গ্রীষ্মের ছুটিতে। সাধারণত আমরা আমার বাবাকে একটু ভয় করতাম এবং একটু তিনি তার মতো থাকতেন, আমরা একটু দূরে দূরে থাকতাম। কিন্তু সেইবার দেখলাম তিনি সাধারণত সচিবালয় থেকে দুপুরবেলায় বাসায় এসে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আবার সচিবালয়ে ব্যাক করতেন। সেবার তিনি দেখলাম যে আমাদের দুই ভাইকে প্রায় প্রতিদিনই তিনি মাটিতে বসে খেতেন। আগেকার দিনের যেমন আমরা যেটাকে পাটি বলি, শীতল পাটি, সেরকম বিছিয়ে এবং কাঁসার থালা এবং গ্লাসে তিনি পানি পান করতেন। সেভাবেই আমাদেরকে নিয়ে তিনি বসে এবং আমার মাকে তিনি বলে রেখেছিলেন যে যে কয়দিন তিনি বাসায় খাবেন দুপুরে আমরা দুই ভাই যেন তার সঙ্গে খাই। আমার মনে পড়ে পরিষ্কার যে তখন ইলিশ মাছের মৌসুম, গ্রীষ্মের ছুটি, জুন জুলাই মাস। তিনি ইলিশ মাছ তার বাটিতে যেটা ছিল সেখান থেকে বেছে বেছে বড় বড় মাছের টুকরাগুলি আমাকে এবং আমার ছোট ভাইকে নিজে হাতে তুলে দিলেন। এবং একদিন নয়, বেশ কয়েকদিনে আমরা খুব একটু সংকোচ করছিলাম যে বাবার সঙ্গে খাচ্ছি, যাকে আমরা একটু ভয় করে দূরে থাকতাম। জানি না কেন তিনি এটা করলেন, হয়তো কোনো পূর্বাভাস বা কোনো রকম কিছু মানুষের মধ্যে আসে বলে শুনেছি, সেরকম কিছু তিনি মনে করেছিলেন কিনা যে এটাই হয়তো শেষ দেখা তার সঙ্গে আমাদের, সে কারণে কিনা। এবং তারপরে একদিন সেবারই তিনি আমরা যাওয়ার আগে আমাদের যে পরীক্ষার যে রেজাল্ট শিট, সেই রেজাল্ট শিটে গার্জিয়ানের স্বাক্ষর লাগে, সবারই লাগে। সেটা দেওয়ার সময় আমার একটা সাবজেক্টের নাম্বার একটু কম ছিল। তিনি আমাকে বললেন যে দেখো, আমি তো সারা জীবন বেঁচেও থাকবো না এবং সারা জীবন আমার মৃত্যুর আগে তোমাদেরকে অনেক টাকা দিয়ে যাবো এমনটা তোমরা ভেবো না। তোমাদের নিজেদেরকেই নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে হবে এবং সেই জন্য পড়াশোনাটা ভালো করে করতে হবে এবং পরীক্ষায় রেজাল্ট ভালো করতে হবে। তো সেটা আমার মনে আছে পরিষ্কারভাবে। এবং তার মৃত্যুর পরে রেজাল্ট ঠিকই আমি ভালো করলাম, আমি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হলাম ভালোভাবেই, কিন্তু তাকে আর সেই রেজাল্টটা আমার দেখানো হলো না। ধানমন্ডি 3 নম্বর লটে ছিলাম তখন, যে সময় নিয়ে যাই, সেটা নিয়েছে 23শে আগস্ট। আমাদের সামনে দিয়ে নিয়ে গেল সকালবেলা, এসে সিভিল ড্রেসে এসছে সব, এসে রাজনীতি করতেন কিন্তু খুব ভীতু লোক ছিল। জেল জুলুম পুলিশ এগুলো নিয়ে খুব ভয় পেতেন। এসে খাওয়া দেখলো যে সিভিল ড্রেসে এসছে, কী ব্যাপার বলেছে, যেতে হবে আমাদের সঙ্গে। আরও 3 জন ওখানে আছে, তাজউদ্দিন সাহেব, নজরুল ইসলাম, সব, মনসুর আলী। তো আপনাকে ওখানে নিতে এসছে, ওখানে চলেন, ওখান থেকে কয়েকটা কথা আমরা জিজ্ঞাসা করবো, করে আপনাকে আবার বাসায় দিয়ে যাবো। এই কথা কিন্তু বলে বাসা থেকে নিয়েছে। বাইরে থাকলে হয়তো কী করতো না করতো ঠিক নাই। জেলখানা তো আমার নিরাপত্তা না, নিরাপদ জায়গা, ওখানে তো সাধারণতই করে না কেউ। সবচেয়ে নিরাপদ তো জেলখানা। একদিক দিয়ে হয়তো আল্লাহ ভালোই করবে, ওখানে থাকলে একটু নিশ্চিন্তে থাকতে পারবো। বাইরে থাকলে কে কোন দিক থেকে মেরে ফেলবে, কী করবে, এই মনে করে একটু নিশ্চিন্ত হলাম। তিনি 3রা নভেম্বরের জেলখানার হত্যাকাণ্ডের প্রায় 10-12 দিন আগেই আমার মাকে বলেছিলেন যে দেখো, আমি আমার কোনো মেয়েরই বিয়ে দিয়ে যেতে পারলাম না, ছেলেদেরও প্রতিষ্ঠিত করতে পারলাম না, তবে আমি বিশ্বাস করি যে তোমার কোথাও অসুবিধা হবে না। আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, বন্ধুবান্ধব আছে, তারা কোনো না কোনোভাবে তোমাকে দেখবে, দেখাশোনা করবে এবং আমার মেয়েদের ভালো দেখে বিয়ে দিও, এইটুকু বলেছিলেন তিনি। তো দুঃখজনক হলেও সত্য যে আমরা সে সময় কিন্তু আমাদের পার্শ্বে দাঁড়ানোর মতো তেমন কাউকে পাইনি। এবং আমার মা অত্যন্ত কষ্ট করে, আমার মায়ের বাবা, আমার নানা, তিনি কিছুটা সহযোগিতা করেছিলেন এবং খুব কষ্ট করে আমার মাকে, আমার বোনদেরকে পাত্রস্থ করতে হয়েছিল। এবং পরবর্তীতে আমার ভাই, ছোটো ভাইটি যেটি ইঞ্জিনিয়ার হয়ে এখন বাটার অত্যন্ত উচ্চ পর্যায়ে বাটা শু কোম্পানিতে আছে, তাকেও প্রতিষ্ঠিত করতে আমার বোনের জামাইদের সাহায্য নিতে হয়েছে। এবং অবশেষে আমি তো রাজনীতির কারণেই অন্য কোনো পেশাতে যেতে পারিনি, আমিও রাজনীতি করে দীর্ঘদিন কষ্ট করেই আজকে জনগণের রায় মেয়র নির্বাচিত হয়েছে। তো আসলে সততার যে মূল্য, সেটি শহীদ কামরুজ্জামান তার মৃত্যুর পরে 2টো অ্যাকাউন্ট খুঁজে পেয়েছিলাম আমরা, 2টো অ্যাকাউন্টে চেক বই থেকে খুঁজে পেলাম এবং 2টো অ্যাকাউন্টে মিলে সর্বসাকুল্যে 7,250 টাকা পাওয়া গেছিল। বাবার সততা, বাবার নীতি,
এ কথা বলতে গেলে এখন হয়তো এখনকার ছেলে মেয়েরা যারা আছে বা আমার ছেলে মেয়েদেরকে যখন আমি গল্প করি, মানে বলি কথাটা তার নানা সম্পর্কে, আশেপাশে অনেকে প্রশ্ন করে যে এটা যেন একটা রূপকথার গল্প, কারণ এখন আমরা যেভাবে বাস করছি, হ্যাঁ, এবং আশেপাশে আমরা রাজনীতিবিদদের, মানে আমি ভুল বলে অন্যায় বলে থাকলে আমি মাফ চাচ্ছি, কিন্তু আমরা যা দেখছি এখন আসলে, হ্যাঁ, তাদের সাথে আমরা যেভাবে মানুষ হয়েছে কোথাও মিল পাই না, কোথাও আমি এতটুকুনো মিল পাই না। অন্যান্য মিনিস্টার হয়তো করেছে, তারা করে, এনারা করে নাই, সেজন্য ওনার একটু ইয়েও হয়েছিল যে আপনি দেশের মানুষকে কিছুই করে দিলেন না, আপনি কমার্স মিনিস্টার, আপনি ইন্ডাস্ট্রি মিনিস্টার, কিছুই দিলেন না আমাদের, তো কী দিব তোমাদেরকে, তোমরা সৎ পথে আসো, ভালো জিনিস নিয়ে আসো, আমি দিবি আসি তোমাদের সাথে, বলছি তো। তাদের রাজশাহীর কিছু কিছু লোক ক্ষুব্ধ ছিল এই জন্য যে আপনি তো রাজশাহী থেকে দাঁড়িয়েছেন, রাজশাহী থেকে তো আপনার গোড়া পত্তন তো রাজশাহী থেকেই, তবে আপনি রাজশাহীর লোকের জন্য কিছু করবেন না, এটা তো ঠিক না। বলে করবো না তো আমি বলিনি, করবো না তো আমি এটা বলিনি, আমি বলি তোমরা ব্যক্তিগত জিনিস নিয়ে আসো না, তোমরা সমষ্টিগত জিনিস নিয়ে আসো, দেশের কাজ নিয়ে আসো, কোথায় কী হবে ইন্ডাস্ট্রি, কোথায় কলকারখানা, কোথায় কিছু, এগুলো নিয়ে আসো, এখানে যে যা করতে হয় আমি করব। তো রাজশাহীতে আমরা অসম্ভব পুরনো দিনের একটা, তাও সেটা আমার মাই অনেক ইনস্টলমেন্টে আত্মীয়দের কাছে টাকা নিয়ে বাড়িটা কিনেছিলেন, কিন্তু ছোট ছোট আমরা 6টা ভাই বোন ছিলাম, বাসায় রেলিং ভাঙা ছিল, আমরা পড়ে যেতে পারতাম, সেটাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হতো, তারপরও কখনো মনে করিনি যে বাসাটাকে একটু রেনোভেট করা দরকার বা অন্তত মানুষের বসবাসের যোগ্য করা উচিত, কখনোই এটা আসলে ভাবেনি। আরেকটা কথা বলতেছি, মানে আব্বা মারা যাওয়ার পর যখন আমরা আবার যেহেতু আমাদের ঢাকাতে কোনো থাকার জায়গা ছিল না, আমাদেরকে বাধ্য হতে হলো আবার রাজশাহী ফিরে যেতে। তো দেশ স্বাধীন হওয়ার পর যখন আমাদের পাকিস্তান যুদ্ধের সময় যখন আমাদের বাড়িটা পুরো পুড়িয়ে দিল, তখন মা বলেছিল যে বাসাটা যখন ভেঙেই পুড়েই গেল, বাসাটা একটু মানুষের মতন যোগ্য করে নিতে। হ্যাঁ, মা যে ইঞ্জিনিয়ারকে বাসাটার দায়িত্ব আব্বা দিয়েছিল, মা সেই ভদ্রলোকে ফোনে বলেন যে ভাই একটু মোটামুটি ঠিক করে দেন, মানে আধুনিক না, বাড়ির স্ট্রাকচারটা তো একই থাকছে, শুধু জানালার দরজা একটু মডার্ন করে দিতেন। আব্বার কানে কথাটা গেল, বলে শুধু যেটুকুন ভেঙেছে ওইটুকুনি হবে, এর বাইরে কিচ্ছু বাড়ি করতে পারবে না। তারপর আব্বা মারা যাওয়ার পর যখন আমরা ফিরে গেলাম সেই বাসায়, কারণ আমরা বাধ্য ফিরে যেতে ঢাকা রাজশাহীতে, তখন যেহেতু খুব পুরনো দিনের হিন্দুদের বাসা ছিল, প্রতি বছর বাড়ির ছাদ দিয়ে পানি পড়তো, প্রতিটা বছর, এবং তখন আমরা হাঁড়ি পাতিল যা দিয়ে, তখন তারপর যখন আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, তখন আব্বা মারা যাওয়ার পরে যে যখন কলেজ পাশ করে ভর্তি হলাম, তখন আমরা আমাদেরকে শুনতে হয়েছে, মুখামুখি ইউনিভার্সিটির ছেলে মেয়েদের কাছে শুনতে হয়েছে যে পুরা ওয়ার্ল্ডে নাকি আব্বার বাসা আছে। তখন আমাদের প্রশ্ন ছিল যে পুরা ওয়ার্ল্ডে যদি বাসায় থাকবে, ওয়ার্ল্ডে বাদ দিক, যদি ঢাকাতেও একটা বাসা থাকতো, তাহলে এই ভাঙ্গা বাসায় প্রতি বছর ছাদ দিয়ে পানি পড়ে, এবং বেশি বর্ষা হলে ছাদটা একটু নরম ছিল, যার জন্য যে ঘরটা বেশি নরম ছিল সেই ঘর থেকে মা নিয়ে অন্য একটা একটু যেটা ভালো ঘর, সেই ঘরে আমাদের নিয়ে রাত কাটাতো। জনাব কামরুজ্জামান নামে রাজুকে একটা প্লট বরাদ্দ হয়েছিল 14 কাঠার, তদানীন্তন বাজারে তার দাম ছিল 70,000 টাকা মাত্র। বারবার রাজুকের অফিসারে শেখ কামরুজ্জামান সাহেবের আসতেছেন যে টাকা জমা না দিলে প্লট তো ক্যান্সেল হয়ে যাবে, উনি টাকা জমা দেন নাই, তার কাছে 70,000 টাকা জমা দেওয়ার মতো টাকা তখন ছিল না। এই সময় অগ্রণী ব্যাংকের ডিজিএম ছিলেন আর ভূঁইয়া সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। তাকে আমি বলেছিলাম যে আপনি তার নামে 70,000 টাকার একটা লোন ক্রিয়েট করেন, এবং সেই লোন দিয়ে উনি যাতে ওই প্লটের দাম পরিশোধ করতে পারেন, এবং ওই প্লটটি তার যাতে নিজের হয়। তারপরে ভূঁইয়া সাহেব তো একটা লোনের ব্যবস্থা করে দিয়েছিলেন, সেখান থেকে তার প্লটটি হয়, কিন্তু সেই প্লটটি কিন্তু তার পুত্র কন্যারা রাখতে পারে নাই, কারণ তারাও অভাব অনটনে পড়ে সেই প্লটটি মাত্র 14 কাঠা, গুলশানের 14 কাঠা প্লট মাত্র 28 লক্ষ টাকা দিয়ে বিক্রি করেছিল। আমি তার পুত্র লিটনকে জিজ্ঞেস করেছিলাম যার আজকে ওই প্লটের দাম হতো 14 দুগুণা 28 কোটি টাকা, তোমরা মাত্র 28 লক্ষ টাকাতে কেন বেচলে? খায়রুজ্জামান লিটন সাহেব বললেন যে আমরা ওটা না বেচলে তো আমরা নিজেরাই মারা যেতাম, তখন আর 28 কোটি টাকা কে খেত? অর্থাৎ ওই প্লট বেচে কিন্তু লিটন সাহেবদের বোনদের বিয়ে হয়, তার থেকে কিছু টাকা বাঁচিয়ে তারা হুমায়ুন রোডে আর একটি বাড়ি কিনে, এবং সেখানে সেটাই লিটন সাহেবদের ঢাকার বাড়ি। 3 নভেম্বরে যখন রাতে খুনিরা নিয়ে যাচ্ছে করার জন্যে, শেষ করে দেওয়ার জন্যে,
তখন আব্বার সাথে যে ভদ্রলোক ছিল উনি একসময় রাজশাহী ডিসি ছিল, আসাদুজ্জামান, যদি নামটা ভুল হয়ে থাকে আমি মাফ চাচ্ছি। ওনার কাছে আব্বার প্রথমেই বলেছিলেন, প্রথম কথা মানে যাওয়ার সময় শেষ কথা ছিল যে আমি আমার একটা মেয়েরও বিয়ে দিতে যেতে পারলাম না, কারণ ওই সময় দেশ স্বাধীনের পর আমার বড় বোন তো বেশ বড়ই ছিল, তখন অন্য অন্য মিনিস্টারদের মেয়েদের বিয়ে হচ্ছিল, তখন আমার স্বাভাবিকভাবে মা তো চাইতেই পারে যে বড় মেয়ের অ্যাটলিস্ট বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। তখন আব্বার একটাই কথা ছিল যে আমার আজকে এখন আমার মেয়ে দেখে কেউ আসবে না, আমি ধরেই নিচ্ছি যে এখন আমার ক্ষমতা দেখে ওরা আসছে, যেদিন আমার ক্ষমতা থাকবে না সেদিন আমার মেয়েকে যারা চাবে তাকেই দেব। তিনি মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি সেই মুজিবনগরে অত্যন্ত রহস্য করে বলতেন আমি হোমলেস হোম মিনিস্টার। তারপরে দেশ স্বাধীন হলো, শহীদ কামরুজ্জামানকে স্বাধীনতার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেখানে বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের জন্য তাকে ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী নিয়োগ করা হলো। সে অবস্থা থেকে উত্তরণ হলে এদেশে যাতে ব্যবসা বাণিজ্যে আমরা সফলতা অর্জন করতে পারি, বাংলাদেশ যাতে বিশ্বের বুকে গিয়ে দাঁড়াতে পারে, ব্যবসা বাণিজ্যে উন্নয়ন লাভ করতে পারে, সেই জন্য তাকে বাণিজ্য মন্ত্রী করা হলো। আমার জানা আছে বাণিজ্য মন্ত্রী হিসাবে তিনি লন্ডনে গিয়েছিলেন। তিনি সেখানে লন্ডন চেম্বার অফ কমার্সের সবাই যে বক্তব্য রেখেছিলেন সেখানে সবাই উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছিল যে চার্চিলের পরে তারা একজন ভালো বক্তা কাছে জ্ঞানগর্ভ বক্তব্য শুনতে পারলেন। মন্ত্রিত্বের লোভ তার কখনো ছিল না, তাই বঙ্গবন্ধুর আহ্বানে তিনি 1974 সনে মন্ত্রিত্ব ছেড়ে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন। তার চিন্তা চেতনা ছিল পুরো জাতিকে নিয়ে, পুরো দেশকে নিয়ে, এবং তিনি সেইভাবেই পুরো দেশের জন্যই তার যথাসাধ্য কর্মকাণ্ড পরিচালিত করেছেন। তার সন্তান হিসাবে, একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমিও পুরো বাংলাদেশকে নিয়ে ভাবি, তবে আমার কর্মক্ষেত্র মেয়র হিসাবে অনেক ছোট পরিসরের মধ্যে আবদ্ধ। আমি রাজশাহী সিটি কর্পোরেশনের 7 লক্ষ অধিবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করার দায়িত্ব প্রাপ্ত হয়েছি এবং আমার এই এলাকার 30টি ওয়ার্ডের মধ্যে প্রায় 50 স্কোয়ার কিলোমিটার জায়গার মধ্যে আমার কর্মপরিধি সীমাবদ্ধ। আমি সাধ্যমতো চেষ্টা করছি যে এই শহরটিকে নিয়ে আমার বাবা যেমন চিন্তা করতেন, এই শহরের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করার, কর্মসংস্থান দেবার এবং সেই মানুষদেরকে শিক্ষিত করার, তাদেরকে প্রতিষ্ঠিত করার জীবনে এবং অন্যান্য নাগরিক সুবিধাদি দেওয়ার জন্য তিনি কাজ শুরু করেছিলেন। তিনি রাজশাহীতে টেক্সটাইল মিল করেছিলেন এবং জুট মিল, সুগার মিল চালু করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য যে তার অকাল মৃত্যুতে তাকে হত্যা করার কারণে তিনি কাজগুলো শেষ করে যেতে পারেননি। আমি স্বপ্ন দেখি সেই রাজশাহীর, যে রাজশাহীতে আমি তার অসমাপ্ত স্বপ্ন পূরণ তো করতেই চাই, পাশাপাশি আরও বর্তমান যুগোপযোগী যে সমস্ত কর্মকাণ্ড করলে রাজশাহী বাংলাদেশের অন্যতম একটা শ্রেষ্ঠ শাড়ি এবং লুঙ্গিটি তৈরি হয়। এই মিলের রূপকার ছিলেন তৎকালীন শহীদ AHM কামরুজ্জামান সাহেব এবং তিনি তৎকালীন শিল্পমন্ত্রী জনাব সৈয়দ নজরুল ইসলাম সাহেবকে এনে এই মিলটি
বাণিজ্যিকভাবে 1972 সালে উদ্বোধন করেন এবং এই মিলের দৈনিক উৎপাদন পরিমাণ 22 মেট্রিক টন এবং এই মিলের মধ্যে আমরা দুই ধরনের পণ্য উৎপাদন করি, এক এশিয়ান আর একটি সেকিং, এবং আমাদের শতকরা 100% পণ্যই বিদেশে রপ্তানি হয়। শহীদ AHM কামরুজ্জামান সাহেব এই রাজশাহী জুট মিলটি প্রতিস্থাপনের মাধ্যমে অত্র অঞ্চলের শ্রমজীবী প্রায় 2000 মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করেছেন এবং যার ফলে দ্বিতীয় ইউনিট আমাদের আরেকটি মিল উদ্বোধন হতে যাচ্ছে। এর ফলেও আরও 1 থেকে 1,500 শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং উক্ত মিলেও প্রত্যহ 20 মেট্রিক টন উৎপাদন বা অর্জন সম্ভব হবে। রাজশাহী জুট মিলের উৎপাদিত পণ্য সুদান, আফ্রিকা, ইরান, আমেরিকা এবং ইরাক ইত্যাদি দেশগুলিতে রপ্তানি। বলতে অজ্ঞান কামরুজ্জামান নয়, হেন ভাই, হেন ভাই আমাদের নেতা, হেন ভাই আমাদের শ্রদ্ধার ব্যক্তিত্ব, হেন ভাই আমাদের পরম গুরু। তার সুযোগ্য পুত্র খায়রুজ্জামান লিটন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র, তার সম্বন্ধে বাজারে মানুষ অনেক বাজে বাজে কথা বলবে, তো আমি তো ব্যক্তিগতভাবে জানি যে সিটি কর্পোরেশন মেয়র হওয়ার পর থেকে সেই সিটি কর্পোরেশনে যত অনিয়ম ছিল, যত দুর্নীতি ছিল, সেই দুর্নীতি উনি উচ্ছেদ করেছেন, যার জন্য কর্পোরেশনের কর্মচারীরা মনে মনে বেজার। তার কারণ তারা ঈদের দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ থেকে ঈদের বোনাস দেওয়া হতো, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। সে সময় উনি কেন পার্কের মতো একটা জিনিস নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন, সেই মানুষগুলি আবার আজকে বলেন যে অত আগে তার মধ্যে এত সুদূর প্রসারী চিন্তা ছিল, সেটা আমরা ভাবতে আমাদের ভালো লাগে। এই কেন্দ্রীয় উদ্যানটি যেহেতু আমার পিতার স্মৃতি জড়িত, এটাকে আমি আরও সুন্দর এবং বর্তমান যুগের সঙ্গে খাপ খাইয়ে আরও আধুনিক একটা পার্ক করতে চাই। সেটা অবশ্যই ইকো পার্কের যে নেচারে এই পার্কটি আছে সে থাকবে, এখানে যে ন্যাচারাল পরিবেশ, গাছ আছে, পুকুর আছে, লেক আছে, সেগুলো সব রেখেই আমরা এর সঙ্গে কিছু আধুনিক আইটেম সম্পৃক্ত করব। যেমন কেবল কার, আমরা উপর দিয়ে কেবল কার দেবো, যেটা পার্কের চতুর্দিক দিয়ে ঘুরে, নদীর ধার দিয়ে ঘুরে আবার পার্কে প্রবেশ করবে। টয় ট্রেন আমরা এখানে দেবো। এখানে আমাদের যে লেকটি আছে সেই লেকটি সংস্কার করে তার পাড়গুলো বাঁধাই করব। ওপর দিয়ে ওভারব্রিজ করব দুটো জায়গায়। ছোট ছোট প্যাডেল বোট আমরা এখানে নিয়ে আসবো এবং চিড়িয়াখানাটি আজকে যে জায়গায় আছে সেটা সরিয়ে আরও পশ্চিম দিকে আমাদের উন্মুক্ত জায়গা আছে, সেখানে সুন্দর পরিবেশে চিড়িয়াখানা তৈরি করব এবং এই চিড়িয়াখানার জায়গাতে চিলড্রেন্স কর্নার করব। এবং এই কাজগুলি আমার মনে হয় যে আমি আশা করছি আগামী 4 বছরের মধ্যে ইনশাল্লাহ আমি এটা সফলভাবে শেষ করতে পারবো। আমার মনে আছে বাবার মৃত্যুর আগে 1975 সালের আগে রাজশাহীতে যখন শেষবার তার সঙ্গে আসলাম, সেই সময় একবার তিনি আমাদেরকে নিয়ে আমাদের পারিবারিক যে পৈতৃক যে
বাসা কাদিরগঞ্জে, সেখানে এসেছিলেন। সেখান থেকে আমরা দুই ভাই তার কাছ থেকে একটা গাড়ি চেয়ে নিয়ে আমরা এই কেন্দ্রীয় উদ্যানে এসেছিলাম। তখন এটি কেবল তৈরি হচ্ছে, এত কিছু আইটেম ছিল না, তৈরি হচ্ছে। সেই সময় আমরা এখানে আসি এবং এখানে আসার পরে এখানে একটা হেলিপ্যাড ছিল, সেই হেলিপ্যাডটি এখনও আছে, যদিও ব্যবহার করা হয় না। এই হেলিপ্যাডে আমরা তার সঙ্গে অবতরণ করেছি 1974 সালের দিকে একবার, যখন তিনি রাজশাহীতে এসেছিলেন সফরে। তার সঙ্গে আমরা দুই ভাই একসঙ্গে সেই হেলিকপ্টারে ছিলাম এবং এখান থেকে অবতরণ করার পরে তিনি চলে গেলেন তার সরকারি কাজে, আমরা গেলাম আমাদের কাজিন যারা ছিল তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবার জন্য। এই স্মৃতিটা খুব মনে পড়ে যে এইখানেই অবতরণ করেছিলাম তার সঙ্গে। তারপরে আর কখনো বাবার সঙ্গে এই কেন্দ্রীয় উদ্যানে আসার কোনো সুযোগ আর আমার হয়নি। এই কেন্দ্রীয় উদ্যানে আমি এখন যেখানে বসে আছি, এখানে দুটো ছোট ছোট টিলা। শহীদ কামরুজ্জামান সারা পৃথিবীর অনেক দেশে গিয়েছেন, পাহাড়ি এলাকায় গিয়েছেন এবং তার মধ্যে যেহেতু তিনি সমতলের মানুষ, তিনি চেয়েছিলেন যে রাজশাহীতে ছোট হলেও একটা পাহাড়ের স্বাদ এই এলাকার মানুষকে দেওয়ার জন্য। সেই চিন্তা থেকে কিন্তু এই দুটো টিলা নির্মাণ করা এবং সেখানে যদিও সম্পূর্ণ করে যেতে পারেননি তিনি, সেইভাবে অবস্থান। এর পাশেই কিন্তু আমাদের পদ্মা নদী এবং সেই পদ্মা নদীর যে মূল আকর্ষণ, সেই আকর্ষণকে নিয়েই আমরা যেটা পরিকল্পনা করেছি যে এই টিলাটির সঙ্গে টি বাঁধের একটা সংযোগ আমরা করতে যাই এবং সেটা একটা ফ্লাইওভার আকারেই এখান থেকে যাতে নাগরিকরা যেতে পারে সহজে, সেরকম একটা ব্যবস্থা আমরা করব। এবং টি বাঁধের ওখানে অনেকগুলি স্থাপনা হবে, একটি বধ্যভূমি হবে, একটি কালচারাল স্পট হবে, একটি ক্লাব হবে, কিছু কটেজ হবে, রেস্টুরেন্ট হবে এবং টি বাঁধের পশ্চিম দিকটা এবং কেন্দ্রীয় উদ্যান একই একটা অবিচ্ছেদ্য অংশ হিসাবে আমরা পরিকল্পনা গ্রহণ করে ফেলেছি। আর কেবল কার আমি যেটা বলছিলাম আগে, যে পুরোটা ঘুরে নদীর ধার দিয়ে ঘুরে আমরা একেবারে আবার কেন্দ্রীয় উদ্যানের মধ্যে নিয়ে আসবো এবং আমি মনে করি সেক্ষেত্রে পর্যটক এবং যারা বিনোদন পিয়াসী মানুষ তাদের আকর্ষণ আরও বাড়বে, তারা আরও অনেক বেশি করে এখানে আসবে। রাজশাহীর আসলে যে প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার যে সবচেয়ে বেশি আকর্ষণীয় যে ফলটি আছে আম, এই আমের এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে রাজশাহীর একটা সুখ্যাতি বরাবরই ছিল, এখনও আছে। এবং আমার পিতা শহীদ কামরুজ্জামান তিনি এই রাজশাহীর অন্য সবার মতোই আম অত্যন্ত পছন্দ করতেন। শুধু তাই নয়, প্রত্যেক শীতে তিনি এই নদী যেখানে আমি এখন যাচ্ছি সেই নদীতে নৌকা ভাড়া নিয়ে, আমি তার সঙ্গে সফরসঙ্গী হয়েছিলাম, তিনি পাখি শিকারে যেতেন চরের দিকে। সেই সময়টা অবশ্য পাখি শিকার নিষিদ্ধ ছিল না, এখন নিষিদ্ধ করা হয়েছে। তো যাই হোক, আমি এই নদীর ধারে এলেই আমার তার সঙ্গে শিকারে যাওয়ার কথাগুলি প্রায়শই মনে হয়। এই এলাকাটাকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন চিন্তা আছে। আমরা নদীর তীরবর্তী 5-6টি স্পটে বিনোদন কেন্দ্র গড়ে দিতে চাই আগামী 3-4 বছরের মধ্যে। তার মধ্যে এটি হবে সবচেয়ে বৃহৎ এবং সুন্দর। এই টি বাঁধের এই সাইডে যে পশ্চিম দিকে যে জায়গাটি আছে, এইখানে প্রায় 150-200 বিঘা জায়গার উপরে আমরা অনেকগুলি স্থাপনা করব। সেখানে জিমন্যাসিয়াম থাকবে, সেখানে ক্লাব থাকবে, সুইমিং পুল থাকবে, একটি বদ্ধভূমি হবে এবং সেখানে কিছু কটেজ থাকবে। সব কিছু মিলিয়ে একটা বিনোদন কেন্দ্র বড় আকারের। এটা আমার বাবার বেঁচে থাকলে তিনি হয়তো করে যেতেন, আজকে তার বদলে আমি করার চেষ্টা করছি। আমি মা হিসাবে তো আমি আশা করবই হয়তো দূর ভবিষ্যতেও পারবে আর কি। ওদের মধ্যে ধীর স্থিরতা আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, বলে ভালো। তো এটা বাবার মতো শান্ত, খুব ধীর স্থির, বুঝে চট করে মাথা গরম করে না, এসব গুণ ওনার ছিল। সেই গুণগুলো লিটনের মধ্যে আমি দেখতে পাই। যার বাবা যেটা করতে পারেনি, সব কাজ তো সে করতে পারেনি, মাত্র 3-3.5 বছরে ছেলে হয়তো সেটা সম্পন্ন করতে পারবে, এটা আমি আশাবাদী। মাত্র 1 বছরেই আমরা আয় 4 কোটি টাকা বৃদ্ধি করেছি। 12 কোটি টাকা আয় ছিল 2007-08-এ, 2008-09-এ আয় হয়েছে 16 কোটি টাকা এবং ইনশাল্লাহ 9-10-এ 20 কোটি টাকা আয় ছাড়িয়ে দিতে পারবো আমরা। সারা জাতি সেটি স্তম্ভিত হয়ে গেছিল। যারা বঙ্গবন্ধুর সহযোগী ছিলেন এবং এই বঙ্গবন্ধুর সংগ্রামের সঙ্গে সঙ্গে
তারা এই সংগ্রামী নেতারাও ছিলেন। আওয়ামী লীগকে, দেশকে, বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করার জন্যই এই হত্যাকাণ্ডটা, এই দিনটা আমাদের শোকাবহ আরেকটি দিন। এই দিনে কথা চিন্তা করে আমরা যারা পথে নেমেছিলাম, ৪ঠা নভেম্বরে মিছিলের মধ্যে শুনলাম কেউই বেঁচে নাই। আজকে আমার দাবি, শুধু বিচার করেই ক্ষান্ত হলে হবে না, এটা ছড়িয়ে দিতে হবে আগামী যে প্রজন্ম, তারা জানবে যে কারা যারা হত্যা করেছিল তাদেরকে চাবিটা দিল কে, তাদেরকে হুকুমটা দিল কে, এগুলো তথ্য আসা দরকার। 1975 সালের 2রা নভেম্বর দিনগত রাত্রে আইজি প্রিজন্স আমাকে টেলিফোন করে যে আমি গেটে আসছি, তুমি নিচে আসো। এসেই দেখি একটা জিপ গেটের সামনে তখন 200 বিডিআর আর্মি 5 জন না 6 জন ছিল। ওরা ব্যাজবিহীন অবস্থায় ছিল। যা হোক, তাদের অফিসে নিয়ে বসালাম। বঙ্গভবন থেকে টেলিফোন আসলো আমার রুমে। তখন সেই রুমেও ও পিপি ছিল আইজি প্রিজন্স। তখন আইজি সাহেবকে আমি খবর দিলাম যে স্যার আপনাকে আমার রুমে ডাকে টেলিফোনে। কোথাতে টেলিফোন এসে? বঙ্গবন্ধু। ওই টেলিফোনটা আমি নিজেই ধরি, বঙ্গবন্ধু ওনার বলাতে উনি আসলেন। উনি এসে কথা বললেন, স্যার স্যার, এই স্যার স্যার করতে থাকলো। আমরা তো আইজি যেখানে রুমে থাকে সেই রুমে প্রোটোকল অনুসারে আমরা অধস্তন কর্মচারীরা থাকতে পারি না, আমরা বাইরে থাকি। উনি স্যার স্যার করতে থাকলেন। তারপরে এক পর্যায়ে উনি বেরিয়ে আসলো, বিমর্ষ মুখ ওনার। বেড়ে এসেই আবার সেই ডিআইজি সাহেবের রুমে গেলেন। তখন আর্মিরা ওখানেই অবস্থান করতেছিল এবং সবার হাতেই স্টেন গান ছিল। ইতিমধ্যে ডিআইজি সাহেব আসলেন। ডিআইজি সাহেবকে আইজি সাহেবই টেলিফোন করে আনলেন। তখন আইজি সাহেব তৎমুহূর্তেই বললেন, চলো আমরা ভিতরে যাব। ইতিমধ্যে আমাদের বলল পাগলা ঘুন্টি বাজাইতে। আমরা পাগলা ঘুন্টি বাজাইতাম। তা আমার সাথে ওই সময় 3 জন ডাক্তার, আমার সহকারী ডেপুটি জেলাররা ছিল 4-5 জন। তো আমি তাদের নিয়ে গেলাম। বকুস্থানে যাওয়ার পরে আইজি প্রিজন্স আমাকে একটা স্লিপ দিলেন। সেই স্লিপে এই যে নেতাদের নিষ্ঠুর নির্মমভাবে, ইতিহাসের জঘন্যতমভাবে তাদের হত্যা করা হয়েছে, তাদের 4 জনের নাম দিলেন এবং আমাকে বললেন যে এদের এক জায়গা করো। তা আমি, সুবেদার রহেদ মির্জা, উনি মারা গেছেন। আরও ওইখানে ডিউটির রেজিস্টার দেখলে পাওয়া যাবে, আরও সিপাহীরা আমাদের সাহায্য করলো। বেঞ্চ আর টেবিল দিয়ে একটা পার্লের মতো, যে পার্লে হবে, এদের বসাবো। তা ওনাদের ডেকে আনলাম। ডেকে আনার সময় আমার যতটা মনে পড়ে, তাজউদ্দিন সাহেব অজু করতেছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব কোরআন শরীফ পড়তেছিলেন, আর মনসুর আলী সাহেব ছিল ওনাদের রুম, ওরা ছিলেন সর্বপূর্ব পাশের রুমে। আর মনসুর আলী সাহেব ছিলেন আমার যতদূর মনে পড়ে তার পরের রুমে ছিলেন কামরুজ্জামান সাহেব। ওনাদের নিয়ে আসলাম। মনসুর আলী সাহেব হাত মুখ ধুয়ে নতুন একটা ধোয়া পাঞ্জাবি বললেন, উনি আসলেন আগে, তারপরে কামরুজ্জামান সাহেব আসলেন। তো ওনারা 4 জন যে সময় টেবিলে মাঝখানে ওই হলের মতো চিকন চেয়ার টেবিল, আর 2 পাশে দিলাম বেঞ্চ, যে এরা আর্মিরা এই দিক দিয়ে বসবে, ও পাশ দিয়ে লিডাররা বসবে। বসান হইলো। আমি আইজিকে, ওনারা অপেক্ষামান ছিলেন রুমের বাইরে, ওই যে ওয়ার্ডে মারা গেছে তার পূব পাশে একটু খালি জায়গা আছে, ওইখানে ওনারা দেরি করতেছিল। আমি যে আইজি সাহেবকে রিপোর্ট দিলাম যে স্যার ওনাদের নিয়ে আসছি। এই কথা বলার সাথে সাথেই ওই অপেক্ষমান আর্মিরা দৌড়িয়া ওই রুমের ভিতরে ঢুকলো। তখন আমিও ওনাদের সাথে সাথে ওই রুমের ভিতরে ঢুকলাম। তা আমি কেবল পরিচয় করাই দিতে গেছি যে মনসুর আলী সাহেব ছিলেন প্রথম বসা। যে ডাইনি বা বাই অতটা আমার খেয়াল নাই। তা ওই মনসুর আলী কথাটা বলতেই, যে মনসুরের এম কইতেই, উচ্চারণ করতেই ধরাস করে পিছিয়ে একদম লোক ছিল, গুলি।
তো তখন আমাদের ট্রেনিং অনুসারে আমি শুয়ে পড়লাম ফ্লোরে, আর ওরা ইনডিসক্রিমিনেটলি একেবারে র্যান্ডামলি গুলি করে 4 নেতাদের গুলি করলো। পরে ভোরবেলায় ওনারা তো ইনস্ট্যান্টলি মারা গেল। আমার কথাটা আমি একটা নন মেডিকেল ম্যান হিসেবে বুঝতে পারি। 58 রাউন্ড গুলি পেলাম, 58 রাউন্ড, আর রক্তে ওখানে ট্রেন সব ভরে গেল। গুলি টুলি করার পরে ওরা দৌড়িয়ে সব চলে আসলো। গেট তো খোলা, গেট অতিক্রম করতে ভিতরে থেকে আসছে আমার 5-6টা গেট ভিতরে, ইনসাইড জেলখানার ভিতরে 5-6টা গেট, লোহার গেট বড় বড়, এগুলো অতিক্রান্ত করে আসতেছে। ঢোকার সময় একটা কথা আমাকে এখানে উল্লেখ করতেই হবে, একটা কথা, যে আমাদের ডিআইজি প্রিজন সাহেব বলছিলেন যে একে তো রাত, দ্বিতীয় হলো জেলখানার ভিতরে কোনো আর্মস নিয়ে ঢোকার পারমিশন নেই, কোনো বেআইনি এটা। এই কথা বলার সাথে সাথে ওই আর্মির ভিতর থেকেই মোসলাম নামে একটা লোক, পরবর্তী সময় আমি তাকে চিনতে পারছি যে মুসলিম নামে একটা লোক, খুব সুঠামদেহের অধিকারী, সে একটা লাথি মেরে ওনাকে ফেলে দিল। ইতিমধ্যে আমি ওই প্রাণের ভয়ে আমি আমার টেবিলের উপর বসে আমি আমার ফজরের নামাজটা পড়লাম। ওরা বেরিয়ে চলে গেল। আমি নামাজ শেষ করতেই আবার দেখি 3 জন লোক আসছে ওই দলেরই। ওরা ওই মৃত্যুকে নিশ্চিত করার জন্য আবার আসলো। তখন তো আমরা বেহাল অবস্থা। তখন ওরা আবার ভিতরে গেল, গিয়া ওই মৃত দেহের উপরে তারা ব্যানোটেট করলো। টেলিভিশনে বা রেডিওতে বারবার বলছে যে বিশিষ্ট 4 জন, খুব ঘন ঘন কিন্তু এই জিনিসটা রিপিট করেছে, বিশিষ্ট 4 জনকে একবার, এখন সে মেজর ডালিমে আমি বলছি বিশিষ্ট 4 জনকে হত্যা করা হয়েছে। মানে এইভাবে কথাটা কত যখন কথাটা লাগে, অন্যভাবে তো বলতে পারতো। তো বিশিষ্ট বলতে কারা? তাহলে বিশিষ্ট বলতে এই 4 জন ছাড়া তার তো বিশিষ্ট কেউ নাই, দেখি না। তাহলে কি তারাই নাই? আর 2 তারিখ চলে গেছে রাত, 3 তারিখও তারা ছিল। 4 তারিখে, আমি তো 5 তারিখে আমরা রাজশাহীতে নিলাম। কোথায় 3 তারিখ, কোথায় 5 তারিখ, কয়দিন গেছে না। তো এর মধ্যে ওনাদের সাথে করা হয়েছে যে আমাদেরকে ডেড বডি আমরা ঢাকায় রাখবো না, আমাদের নিজস্ব ইয়ে আছে ওখানে রাজশাহীতে নিয়ে যাবো। রাজশাহীতে দিবে না তারা, হেলিকপ্টার দিবে না। হেলিকপ্টার না দিক, আমরা হয়তো ট্রাকে নেব বা যেভাবে হোক নেব, কিন্তু ঢাকাতে তখন হবে না। এটাই চরম ভুল করেছি আমি। এখন আমার মনে কীরকম যে লাগে এই জিনিসটা, যে একই সঙ্গে থাকতো এখানে, না কেন এরকমভাবে নিয়ে গেলাম, জেদাজেদি করে কেন নিয়ে গেলাম। আমার শ্বশুর বেঁচে ছিলেন, শাশুড়ি, ওনারা তো শুনতে রাজি না যে না ঢাকাই হবে, কেন ঢাকাই হবে। আমাদের পারিবারিক গোরস্থানে ঢাকার মাটি আমাদের জন্য বিষাক্ত হয়ে গেছে। বিনা দোষে অপরাধে রাতের অন্ধকারে আমার ছেলেকে শেষ করছে, ঢাকায় দেব না। শেষ পর্যন্ত হেলিকপ্টার দিয়েছে, হেলিকপ্টারে ওনার ডেড বডি নিয়ে গেছে রাজশাহীতে। হেলিকপ্টার নামার পর কাউকে আর রাখতে দেবে না। তার যে এত জনপ্রিয়তা, এত তার লোক, তাদেরকে তারা তো এক নজর দেখবে। চারিদিক আর্মিদের কোনো লোকজনকে ঢুকতে দিচ্ছে না, কিন্তু তার ভিতরেও কোনো মানুষ মানেনি। বলে না, আমার নেতা নাই, তোমরা আমাদের মারলে মারবা, এর ভয়ে কি আমরা দেখবো না তাকে? তো আমার কথা হলো কি, যে বারবার আপনারা আসেন, বারবার ভিডিও করেন, বারবার জানেন, এই জানাই হয়, কিন্তু 4টে ভাই তো কোনো বিচার হয় না। 4টে ভাই যে আমার একটা ভাই না তো বলবো, এখন 4টাই ভাই বলবো। 4 ভাই তো কোনো বিচার নাই, হচ্ছে হবে, এটাই শুনে আসছি। তো মনে হয় যে আমার তো বয়স হয়ে গেছে, আমি আর হয়তো দেখে যেতে পারবো না যে হত্যার বিচারটা। কিন্তু আমি আশাবাদী, এটা হলে যেরকম বঙ্গবন্ধুর হয়ে স্বস্তি পাচ্ছে মানুষ, দেশের লোক, তার আত্মীয়তা, তার ফ্যামিলি, তার সব, আমাদেরও তো ওইরকম আছে। হয়তো ফিরে পাবো না, কিন্তু বিচার হলে আমার মনের দিক দিয়ে একটা স্বস্তি আমরা পেতাম, যে এত বড় একটা অন্যায়, এত বড় অন্যায়, যেখানে জেলখানায় তো কোনো সভ্য দেশে এরকম হয় না, কোনো দেশে এরকম হয়নি যেটা বাংলাদেশে ঘটে গেছে। এত বড় একটা সত্য জিনিসের বিচার না হলে আমাদের তো ভিতরে কুরে 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 খাচ্ছে।